আজকে আমরা রায়গঞ্জ গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 10-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। খুব ভালো করে দেখো। রায়গঞ্জ গার্লস হাই স্কুল ক্লাস 10-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় ভালো মার্কস পাবে। চলে এসো আজকে প্রথম প্রশ্নে। মেরু যদি উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরটার নাম হলো আমরা বলবো আয়নোস্ফিয়ার। অপশান বি আমরা বলবো আয়নোস্ফিয়ার। তারপর দেখো আদর্শ গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি এটা হলো পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক। এটা আমরা অপশান সি বলবো। তারপর দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 এসটিপিতে 11.2 লিটার। ওই গ্যাসের ভর কত? এটা আমরা বলবো 16 বলবো। এটা আমরা 16 গ্রাম বলবো, 16 গ্রাম। তারপর চলে এসো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা, পাত্রের প্রসারণ গুণাঙ্ক আলফা, যে শর্তে তরলটির আপাত প্রসারণ হবে না 1.4। এটা হলো গামা সমান 3 আলফা। অপশান এ আমরা বলবো গামা সমান 3 আলফা। মানুষের চোখের রেটিনায় যে সদ্বিম্ব তৈরি হয়, যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা হলো সদ এবং অবশিষ্ট। অপশান সি। তারপর চলে এসো দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 1.6। বেগের অনুপাত বলা আছে v1 ও v2। এখানে কি হবে দেখে নাও। তাহলে যার প্রতিসরাঙ্ক বেশি তার বেগ কম। তাহলে তাহলে v2টার বেগ কম, তাহলে v1টার বেগ বেশি। v1টা অপশান বি আমরা বলবো। v1 গ্রেটার দেন v2, এটা অপশান বি। তারপর দেখো সবচেয়ে বেশি বিদ্যুৎ বাঁচায় সেটা হলো এলইডি বাল্ব। দুটি রোধ সমান্তর সমবায় যুক্ত রোধ দুটি অনুপাত বলা আছে, ব্যয়িত ক্ষমতার অনুপাত কত হবে? এটা উল্টে যাবে, 2:1 হবে। কারণ আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়াল টু আমরা ভি স্কোয়ার বাই আর জানি। এবার দেখো রোধের অনুপাতের সঙ্গে ক্ষমতা ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে এটা উল্টে যাবে। তারপর দেখো ইউরেনিয়াম থেকে আলফা কণা নির্গত হলো, যে মৌলটা উৎপন্ন হবে সেটা হলো, দেখো ভর সংখ্যা কত কমবে? 4 কমবে। ভর সংখ্যা তাহলে 231 হবে, আর প্রোটন সংখ্যা 2 কমবে, তাহলে 90 হবে। তাহলে আমরা থোরিয়াম বলবো, অপশান বি বলবো। তারপর দেখে নাও কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3 প্রকার মৌল বর্তমান। কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস এই 3 প্রকার মৌল বর্তমান? এটা অপশান ডি বলবো, 17 নম্বর শ্রেণীতে। BCl3 যৌগে বি পরমাণুর সর্ববহিস্থ কক্ষী ইলেকট্রন সংখ্যা।
BCl3 যৌগে বি পরমাণুর সর্ববহিস্থক ইলেকট্রনের সংখ্যা। এটা আমরা বলবো 6টা বলবো। তারপর দেখো নিচের ধাতুগুলির মধ্যে কোনটা জার্মান সিলভারের উপাদান নয়? এজি, জার্মান সিলভার থাকে না, এটা অপশন সি বলবো। থার্ডমিট মিশ্রণ মানে আমরা বলবো এটা হলো দেখো Fe2O3+Al এই মিশ্রণকে বলা হয়। Fe2O3+Al এই মিশ্রণকে আমরা থার্মিট মিশ্রণ বলবো। তারপর দেখো কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কীরকম নীল হবে? অপশন সি বলবো। C4H6 যৌগটা বিউটাইন হলে তাহলে এক্স এর মান কত? এক্স এর মান আমরা বলবো, বিউটাইন হলে এক্স এর মান আমরা বলবো 6 বলবো। তারপর দেখে নাও প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাতা, এটা আমরা কোন স্তরকে বলবো? এটা আমরা ওজোন স্তরকে বলবো। ওজোন স্তরকে বলা হয়। সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্মর নাম, সেটা আমরা বলবো প্রাকৃতিক গ্যাস। তারপর দেখো দুটি অপ্রচলিত এবং নবীকরণযোগ্য শক্তির উৎসের নাম লিখতে বলছে। এটা আমরা বলবো সৌরশক্তি, আর একটা হবে বায়ু শক্তি। সৌরশক্তি, বায়ু শক্তি। কোনো নির্দিষ্ট ভরে গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তনের কি পরিবর্তন ঘটবে? গ্যাসের আয়তন অর্ধেক হবে বা 1/2 হবে। 1/2 হবে, বা তোমরা লিখতে পারো অর্ধেক হবে। দেখো দেখো N2 + 3H2 সমান 2NH3 6 মোল H2 STP-তে কত আয়তনে অ্যামোনিয়া উৎপন্ন করবে? H2 3 মোল H2, তাহলে এখানে দেখো 2NH3, NH3 মানে 1 মোল, NH3 মানে 22.4 লিটার STP-তে, তাহলে 2 × 22.4, তাহলে 3 মোল H2 সমান আমরা বলবো 3 মোল H2 উৎপন্ন করে 2 × 22.4 লিটার NH3, এটা আমরা বলবো। তাহলে 1 মোল H2 উৎপন্ন করে, তাহলে 2 × 22.4/3 NH3, আর কত বলা আছে? 6 মোল H2 উৎপন্ন করে, তাই 2 × 22.4 × 6/3, এটা NH3। এটা দেখো কাটাকুটি করলে 2 হবে, এটা হবে 9.6 লিটার NH3, এখানটা লিটার লিখবো, তাহলে কত? 89.6 লিটার NH3। তাহলে এটা অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 89.6 লিটার NH3। যে কোনো প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত আমরা বলবো θ⁻⁻1। একই আকৃতি বিশিষ্ট দুটো পরিবাহীর তাপ এবং তাপ পরিবাহিতাঙ্কের যে অনুপাত বলা হয় 2:3, তাপীয় রোধাঙ্কের অনুপাত কত হবে? RT সমান আমরা বলবো D/,
কে, RT সমান D বাই কে, তাহলে RT প্রপোর্শন আমরা বলতে পারবো 1 বাই কে, তাহলে RT 1 প্রপোর্শনাল 1 বাই K1। তারপর দেখো RT 2 এটা প্রপোর্শনাল 1 বাই K2। এখানে কি বলা আছে, তাপীয় রোধ দেখো RT1 এটা RT2 এরকম করলে কত হবে K2 বাই K1। এখানে দেখো বলা আছে তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত বলা আছে 2:3, অর্থাৎ K1 বাই K2 এটা কত বলা আছে 2:3। এখানে উল্টো আছে, তাহলে এখান থেকে K2 বাই K1 করে নিই, তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে মানটা বসালে তাহলে RT1 এটা হলো RT2 এটা বললে কত হবে 3/2। তাহলে আমরা এখান থেকে বলবো RT1 RT2 সমান আমরা বলবো 3:2, এটাই অ্যান্সার বলবো। তাহলে অ্যান্সার হবে 3:2, দেখে নাও। তাহলে অনুপাতটা কত হবে, অনুপাতটা আমরা বলবো 3:2। দেখো দাড়ি কামানোর সময় কিরূপ গলি দর্পণ ব্যবহার করা হয়, অবতল, আমরা বলবো অবতল দর্পণ ব্যবহার করা, অবতল দর্পণ। তারপর দেখো ফ্লিন্ট কাঁচের দণ্ডকে কার্বন ডাই সালফাইডে ডোবালে অদৃশ্য হয়ে যায় কেন, বলবে প্রতিসরাঙ্ক সমান, এটা হলো 2.7, দেখে নাও 2.7, এটা হলো প্রতিসরাঙ্ক সমান, প্রতিসরাঙ্ক সমান মানে দুজনকার প্রতিসরাঙ্কই সমান। তারপর দেখে নাও এটা হলো এ, দুটো বস্তু এ এবং বি, আধান -10 কুলম আর -15 কুলম। যদি বস্তুটির উপাদান আকৃতি একই হয় তাহলে কোনটি বিভব বেশি হবে, এটা অবশ্যই বিভব বেশি হবে -10 কুলম, -10 কুলমের বিভব কিন্তু বেশি হবে, এটা মনে রাখবে। তারপরে একটি অহমীয় পরিবাহী একটি অহমীয় পরিবাহীর নাম, দেখো দেখে নাও, তাহলে 2.9 অহমীয় পরিবাহী, অহমীয় পরিবাহী আমরা বলবো কি, অহমীয় পরিবাহী এটা বলবো রূপো, আর অহমীয় পরিবাহী এটা বলবো সিলিকন। তাহলে অহমীয় পরিবাহী রূপা আর একটা হলো অহমীয় পরিবাহী এটা সিলিকন। তারপর দেখো তেজস্ক্রিয় মৌলের পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়, এটা হবে নিউক্লিয়াস থেকে। এটা হলো নিউক্লিয়াস থেকে নির্গত হয়। জীবাশ্মের বয়স নির্ণয় করা হয় সেটা হলো C14, অর্থাৎ কার্বনের আইসোটোপ ব্যবহার করে C14। তারপর চলে এসো নোবেল গ্যাস, এটা আমরা রেডন বলবো, নোবেল গ্যাস রেডন বলবো। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আমরা বলবো বেনজিন, তাহলে বেনজিন হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। রূপোর ওপর সোনার প্রলেপ
পটাশিয়াম অরোসায়ানাইড। রূপোর ওপর সোনার প্রলেপ। পটাশিয়াম অরোসায়ানাইড। তামার ওপর রূপোর প্রলেপ। তামার ওপর রূপোর প্রলেপ। তামার ওপর রূপোর প্রলেপ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তাহলে নোবেল গ্যাস, এটা হলো রেডন। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বেনজিন। রূপোর ওপর সোনার প্রলেপ পটাশিয়াম অরোসায়ানাইড। তামার ওপর রূপোর প্রলেপ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। তারপর দেখো, নির্দিষ্ট পর্যায়ের অন্তর্গত মৌলগুলোর মধ্যে হ্যালোজেন পরমাণু সবচেয়ে আকার ছোট। নির্দিষ্ট একটি পর্যায়ের অন্তর্গত মৌলগুলোর মধ্যে হ্যালোজেন পরমাণুর আকার সবচেয়ে ছোট। সত্য মিথ্যা বলতে বলছে। এটা আমরা সত্য বলবো। তারপর দেখো সমযোজী যৌগগুলোর মধ্যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর কথাটা ব্যবহার করা হয়। সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি ব্যবহৃত হয়, এটাও সত্য। তারপর দেখো, স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 রূপান্তর করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটা আমরা বলবো V2O5, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, V2O5। অ্যামোনিয়া বায়ুর মিশ্রণকে উত্তপ্ত পিটি তার্জেলের উপরে চালনা করলে কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড, যাকে বলে NO উৎপন্ন হবে বা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? গ্যাস থার্মোমিটার আমরা ব্যবহার করি নাইট্রোজেন ব্যবহার করি। গ্যাস থার্মোমিটারে আমরা নাইট্রোজেন ব্যবহার করি। নিকেল এবং সিলভার নির্মিত জিনিসগুলি ধীরে ধীরে কালো হয়ে যায়। কারণ বাতাসে H2S থাকে বলে। তাহলে H2S এর জন্য বা হাইড্রোজেন সালফাইডের জন্য। নাইট্রোলিয়াম কাকে বলে? নাইট্রোলিয়াম হলো ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বন এর মিশ্রণকে বলা হয়। ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণকে আমরা নাইট্রোলিয়াম বলবো। এই মিশ্রণটা ধূসর বর্ণের হয়। তারপর দেখো, এইটা 2-প্রোপানলের গঠন লিখতে বলছে। দেখে নাও, এখানে H দেবো, এখানে H, এখানে H, আর এখানেও H, আর এইখানে আমরা বলবো অক্সিজেন দেবো। তাহলে গঠনটা এরকম। দেখে নাও, এরকমভাবে তোমরা লিখবে। তারপর দেখে নাও, পরস্পর সমবায়ব এমন দুটি জৈব যৌগের নাম। এর অথবা প্রশ্ন হলো ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথার।
ঝালাইয়ের কাজে তাপ উৎপাদক জ্বালানি হিসাবে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? এটা হলো অ্যাসিটিলিন, C2H2, এটা ব্যবহার করি। তারপর দেখে নাও ওজোন স্তর ধ্বংসে NO এবং NO3-র ভূমিকা লিখতে বলছে। ওজোন স্তর ধ্বংসে দেখে নাও, এটাই বলে দেবো। দেখো ওজোন স্তর ধ্বংস, দেখো আমরা এইটা বলবো। দেখো NO এবং NO2, N2O এগুলো ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে। NO, NO2 এবং N2O ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে। ট্রপোস্ফিয়ারে ঘনত্ব কম থাকায় জেট বিমানগুলি এই স্তরের মধ্যে যায় এবং বর্জ্য গ্যাসের সাথে প্রচুর NO নিক্ষেপ ঘটে, ওজোনকে বিভাজিত করে। NO প্লাস NO3, এটা NO2 প্লাস O2, NO2 প্লাস O, এটা NO প্লাস O2। দেখে নাও, এইটা আমরা বলবো। তাহলে এখানে আমরা NO3 নয়, এটা আমরা বলবো NO2। এটা পেজ নাম্বার 4 আমরা পেয়ে যাব। তারপর দেখে নাও 4 অ্যাটমসফিয়ার চাপে 300 K উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? দেখে নাও 3.2, অঙ্কটা করছি, দেখে নাও ভালো করে। পি এর মান বলা আছে 4 ATM, টি এর মান বলা আছে 300 K, ডব্লিউর মান বলা আছে 8 গ্রাম, এম এর মান বলা আছে 2 গ্রাম পার মোল, 2 গ্রাম পার মোল। আর এখানে আমার কি চাইছে? ভি এর মানটা চাইছে। তার আগে আর এর মান বলা আছে, আর এর মান বল 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমরা জানি পিভি ইকাল টু W/M RT, এটা বলবো। এখান থেকে ভি দরকার, তাহলে W/M RT বাই আমরা কি বলবো? পি বলবো। ডব্লিউর মান 8, এম এর মান 2, আর এর মান 0.082, টি এর মান 300 আর পি এর মান 4। দেখো না, এইটার সঙ্গে এটা গুণ করলে উত্তর পেয়ে যাবো। দেখো এটা কেটে যাচ্ছে, এটা 2, এটা দেখো কেটে গেল, তাহলে দেখো 24.6। তাহলে আয়তন কত? অতএব আয়তন আমরা বলবো 24.6 লিটার। এই অঙ্কটা হয়ে গেল। দেখো ছোট্ট অঙ্ক, দেখে না অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখো একটা অথবার প্রশ্ন আছে। 27°C তাপমাত্রা একটি গ্যাসের আয়তন বলা আছে 2 লিটার, চাপ স্থির রেখে আয়তন 3 লিটার করা হলো, কত তাপমাত্রা এটা ঘটবে? দেখে নাও। দেখে নাও, আমরা এখানে বলবো V1/T1 সমান বলবো V2/T2। তাপমাত্রা T1 কত?
T1 দেখো বলা আছে 27, তাহলে 27 প্লাস 273, এটা বলবো 300 কেলভিন। আচ্ছা ভি ওয়ান বলা আছে 2 লিটার, ভি2 বলা আছে 3 লিটার, টি2র মান চাইছে, তাহলে মানগুলো বসাচ্ছি। তাহলে 300 বাই টি ওয়ান মানে না, ভি ওয়ান মানে 2, ভি ওয়ান মানে আমরা কত বলবো 2 বলবো, টি1 মানে আমরা 300 বলবো, ভি2 মানে 3 বলবো, আর এখানে কত আছে টি2র মানটা চাইছে। কোনাকুনি গুণ করে দেখো 2t2 সমান 3 ইন্টু 300, তাহলে এখানে দেখো টি2র মানটা পেয়ে গেলাম 3 ইন্টু 300 বাই 2, এটা 150, তাহলে টি2র মানটা পেয়ে গেলাম 450, টি2র মানটা পেয়ে গেলাম 450। অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা, এটা আমরা বলবো 450 থেকে 273, এটা বাদ দেবো, এটা 177 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখে নাও, তারপর দেখে নাও বিপদ সংকেত হিসাবে আমরা লাল আলো কেন ব্যবহার করি। সংকেত হিসাবে আমরা লাল আলো কেন ব্যবহার করি? দৃশ্যমান আলোকগুলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, সেই জন্যই বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা দ্বারা লাল আলোর বিক্ষেপ সবচেয়ে কম হয়, কারণ বিক্ষেপণের সময় আলোর তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ লাল আলোর বায়ু ভেদ করে বহুদূর যেতে পারে, সেই জন্য বিপদ সংকেত হিসেবে আমরা লাল আলো ব্যবহার করি। তাহলে এটা আমরা সহায়িকা 219 পেজে পাবো, সহায়িকা 219 পেজে পাবো। চিত্রসহ দেখো আলোক কেন্দ্রের সংজ্ঞা দিতে বলছে, এটা দেবে। দেখো লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি আপাতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল দিয়ে আপাত রশ্মির সমান্তরাল নির্গত হলে রশ্মিটি লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকে আমরা বলবো লেন্সের আলোক কেন্দ্র। এটা পেজ নাম্বার 42-এ পাবো। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র লিখতে বলছে। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র দেখতে পাচ্ছ, এটা আমরা পেজ নাম্বার 76-এ পাবো। এইটা অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র, পেজ নাম্বার 76-এ পাবো। দেখো ওহমের সূত্র থেকে কিভাবে পরিবেশ রোধের সংজ্ঞা দেওয়া যায়, দেখে নাও। ওহমের সূত্র আমরা জানি ভি সমান আইআর। তাহলে দেখো কোনো পরিবাহী দু প্রান্তে বিভব সৃষ্টি করলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয়, তাহলে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে আমরা পরিবাহী রোধ বলবো। দেখে নাও ভালো করে, পেজ নাম্বার 64-এ পেয়ে যাব। তারপর দেখো তড়িৎ পরিবাহিতা দাব্যতার ভিত্তিতে আয়নিক যৌগ সমযোগী পার্থক্য বলতে বলছে। দেখে নাও দাব্যতা তড়িৎ পরিবাহিতা, দেখে নাও ভালো করে। দেখো আয়নীয় যৌগগুলো, দেখো ধ্রুবীয় দাবকে দাব্য, অধ্রুবীয় দাবকে অদাব্য, আর সমযোজী যৌগগুলো সেটা হলো অধ্রুবীয় দাবকে দাব্য, ধ্রুবীয় দাবকে অদাব্য। আর আয়নীয় যৌগগুলো গলিত জলীয় অবস্থা তড়িৎ প্রেরণ করে, আর সমযোজী যৌগগুলো গলিত জলীয় অবস্থা তড়িৎ প্রেরণ করে না। এটা আমরা পেজ নাম্বার 107-এ পেয়ে যাব। NH3 গঠন লুইস ডট অঙ্কনের সাথে দেখাতে বলেছে। দেখে নাও NH3 গঠন লুইস ডটে, এটা আমরা এটা দেখাতে হবে, এই প্রশ্ন এটা বলে দিতে হবে, এটা ছবিটা আঁকতে হবে, ভাষাটা বলে দিতে হবে। তাহলে NH3 দেখো NH3 গঠন, পেজ নাম্বার 108, পেজ নাম্বার 108।
লোহার লোহার চামচে লোহার চামচে মরচে পড়া জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। চামচের উপর মরচে পড়া, দেখো জারণ বিজারণ প্রক্রিয়া দেখে নাও। দেখো লোহার চামচের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে সেটা দেখো অ্যানোডের ক্রিয়া, অর্থাৎ অ্যানোডের বিক্রিয়া দেখো এটা ঘটবে, ক্যাথোডের বিক্রিয়া এটা ঘটবে, তাহলে দেখো জারণ বিজারণ ঘটছে। এটা আমরা পেজ নাম্বার 134 পেয়ে যাব। তারপর দেখো ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি ঘটবে। দেখে নাও, ফেরিক ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষিপ্ত হয় বিক্রিয়াটা। এটা 2 নম্বর পয়েন্টটা, এটা 120 পেজ আমরা পেয়ে যাব। অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ কিভাবে প্রমাণ করবে। দেখে নাও, আমরা ব্রোমিন জলের বিক্রিয়াটা বলবো। দেখো ব্রোমিন জলের বিক্রিয়াটা, অর্থাৎ লাল বর্ণে ব্রোমিন জলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন চালনা করলে বর্ণহীন অ্যাসিড ট্রাইব্রোমাইড উৎপন্ন হয়, অর্থাৎ ব্রোমিন লাল বর্ণের ব্রোমিন জলটা বর্ণহীন হয়ে যায়। এ থেকে প্রমাণ হয় যে অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে আমরা এটা কথায় বলবো, এটা 145 পেজে পাবো, 145 পেজ। তারপর দেখো মিথেনকে বায়ুতে পোড়ালে কি বিক্রিয়া হবে। মিথেনকে বায়ুতে পোড়ালে কি বিক্রিয়া ঘটে। দেখো মিথেনকে দেখে নাও, দেখো মিথেনকে যদি বায়ুতে পোড়াই, দেখো মিথেনকে বায়ুতে পোড়ালে মিথেন অপরের দহনে দাহ্য নয়, কিন্তু নিজের দাহ্য। পর্যাপ্ত বায়ুতে অক্সিজেনে পোড়ালে মিথেন অদীপ্ত ফিকে শিখা জলে এবং তার সঙ্গে CO2 এবং H2 উৎপন্ন করে। CH4 + 2O2 = CO2 + 2H2O প্লাস তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই বিক্রিয়া তাৎপর্য হলো এখানে তাপ উৎপন্ন, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ 144 পেজ আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 144। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে কি উৎপন্ন হয়। দেখো সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাচ্ছে Na+Cl-। ক্যাথোডে বিক্রিয়া দেখো হচ্ছে Na++E = Na ধাতু। আর দেখো অ্যানোডে দেখো Cl- - E, এটা Cl + Cl মানে Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে। এটা 114 পেজে। তারপর দেখো বিভাগ ঘ, বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছি। সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে। দেখে নাও, আমরা এখান থেকে শুরু করব আর এই আদর্শ সমীকরণ পর্যন্ত বলবো। এটা পেজ নাম্বার 17। তারপর দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। STPতে অক্সিজেন আয়তন কত হবে। তো করলে দেখো 38 গ্রাম পেয়ে যাব। আর দেখো 96 গ্রাম, এখানে এটা দেখো 96 গ্রাম, 96 গ্রাম অক্সিজেন মানে আমরা বলবো, দেখো এটা 1 মোল মানে হলো 22.4 লিটার, আর 3 মোল মানে 3 × 22.4। তাহলে 96 গ্রাম অক্সিজেন মানে 22.4 × 3 লিটার অক্সিজেন। একে কত, আর 38 কত বার করলে দেখো 33.6 লিটার। গ্রাম 50 গ্রাম চুনাপাথরের সঙ্গে 50 গ্রাম চুনাপাথরের সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 আয়তন, 50 গ্রাম চুনাপাথরের সঙ্গে HCl এর বিক্রিয়ায় CO2 আয়তন 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় CaCO3
প্লাস 2HCl, CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এইটা কত? Ca মানে আমরা বলবো 40 প্লাস 12 প্লাস 3 × 16, এটা আমরা কত বলবো? 3 × 16, এটা 100 গ্রাম, এটা আমরা বলবো 100 গ্রাম। আর এর আয়তন কত? 22.4 লিটার। এটা 22.4 আমরা বলবো এসটিপিতে। 100 গ্রাম চুনাপাথরের সঙ্গে 100 গ্রাম চুনাপাথরের সঙ্গে HCl এর বিক্রিয়ায় 100 গ্রাম চুনাপাথর HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2, এটা হলো 22.4 লিটার। উৎপন্ন CO2 22.4 লিটার। তাহলে 1 গ্রাম চুনাপাথরের সঙ্গে HCl এর বিক্রিয়ায় উৎপন্ন CO2 কত হবে? আমরা বলবো 22.4/100, আর এখান থেকে বলবো 50 গ্রাম। তাহলে 22.4 × 50/100 কাটাকুটি করলে 2, এটা আমরা বলবো 11.2 লিটার। 11.2 ভাগ করলে কত হবে? 11.2 হবে। এবার দেখে নাও P1 এর মান দেওয়া আছে। P1 মানে 776 সেমি Hg, তাহলে 76 মিলিমিটার Hg। প্রমাণ চাপ, তাপমাত্রা কত? 273 কেলভিন। আয়তনটা কত? এটা V1, যেটা বেরিয়েছে 11.2 লিটার। P2 আমার বলা আছে, P2টা বলেছে 80 সেন্টিমিটার Hg। 80 সেন্টিমিটার মানে সেন্টিমিটার থেকে যদি আমি মিলিমিটার করি 800 মিলিমিটার Hg। তাহলে P2-র মান পেয়ে গেলাম। এবারে T2-র মান আমাকে বলেছে 127, তার সঙ্গে 273 যোগ হবে, যোগ করলে যেটা হবে সেটা হবে 400 কেলভিন। আর এখান থেকে আমরা পেয়ে যাব V2-র মানটা আমার চাইছে। তাহলে V2-র মানটা চাইছে, এখান থেকে তখন করে ফেলছি। দেখো আমরা জানি P1V1/T1 সমান আমরা বলবো P2V2/T2, এটা আমরা বলবো। তাহলে P1 এর মান কত এখানে আমরা জানি, বলবো P1 এর মান কত? P1 এর মান আমরা বলবো 760, V1 এর মান বলবো 11.2, T1 এর মান আমরা বলবো 273, P2-র মান এটা 800 বলবো, V2-র মান চাইছে এটা হলো 400 বলবো। এটা করলে কত হবে দেখে নাও। V2-র মান আমরা পেয়ে যাব, তাহলে 760 11.2 × 400 বাই আমরা 273 × 800, এটাও কাটাকুটি করছি। এটা 2, এটা কাটাকুটি করলে যেটা উত্তরটা আসবে বা V2-র মান যেটা আসবে সেটা হলো 15.59। তাহলে CO2-র আয়তন, অতএব CO2 এর আয়তন আমরা কত বলবো? এটা 15.59 লিটার। অ্যান্সার পেয়ে যাব।
প্রথমে দেখো 100 গ্রাম, এটা দেখো 100 গ্রাম। তো এই 100 গ্রাম চুনাপাথর HCl এর সঙ্গে বিক্রিয়া করে CO2 উৎপন্ন হয় STP-তে। CO2 হলো এটা হলো 22.4 লিটার, 1/50 বার করলাম, এটাই কিন্তু V1। তাহলে V1 পেয়ে গেলাম। STP-তে মানে চাপ 76 পারস্তম্ভ, 76 মানে 760 মেজি, T1 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। V1টা পেয়ে গেলাম। P2টা দেখো P2 দেখো 80 সেন্টিমিটার Hg, 80 মানে 800 মিলিমিটার Hg। T2-র মান দেখো বলা আছে 127 প্লাস 273 যোগ করলে 400। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র P1 সমান P2 মান বসিয়ে দিচ্ছি, প্রত্যেকের দেখো মান বসিয়েছি। V2-র মান আমি পেয়ে গেছি 15.59। তাহলে দেখো এখানে CO2 আয়তন পেয়ে যাবো 15.59। তারপরে দেখো দ্বিধারোপাত কাকে বলে, এর একটি ব্যবহার লিখতে বলছে। একে উত্তপ্ত করলে ভেঙে যায় কেন? দ্বিধারোপাত দেখো, দ্বিধারোপাত হলো সমদৈর্ঘ্য প্রস্থ ব্রেডের দুটি সংযুক্ত সংস্থা। সাধারণ তাপমাত্রায় দ্বিধারোপাত সোজা থাকে, উত্তপ্ত করলে পিতলের পাত্রী বাইরের দিকে, লোহার পাত্রী ভেতরে ভেঙে যায়, কারণ এর প্রসারণ গুণাঙ্ক ভিন্ন। তাহলে কেন? কারণ দুজনকার যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক ওটা হলো আলাদা, আলাদা হওয়ার জন্য ভেঙে যায়। এটা কোথায় ব্যবহার করা হয়? দেখো উষ্ণতা নিয়ন্ত্রক বা থার্মোস্ট্যাটে ব্যবহার করা হয়। তো এটা পেজ নাম্বার আমরা পেজ নাম্বার 28 পেয়ে যাব। দেখে নাও, পেজ নাম্বার 28 আমরা পেয়ে যাব। তারপর দেখে নাও 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার আয়তন বলা আছে, 100 সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত হবে? আর এখানে দেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে, দেখে নাও 4.3 এটা অথবা। দেখে নাও V1 বলা আছে এটা 1000 সেমি কিউব। V2 এটা আমরা চাইছি। T1 বলা আছে, T1 কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর T2টা অন্তিম কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে আলফার মান বলা আছে সেটা 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সি। তাহলে আমরা জানি আলফা সমান γ/3। তাহলে গামা সমান কি বলবো? 3 আলফা বলবো। এটা হলো 3 × 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সি। এটা হলো 3.6 × 10⁻⁻5 পার ডিগ্রি সি। এটা আমরা কি পেয়ে গেলাম? গামার মান পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমরা পড়ব, তাহলে V2 সমান আমরা একটা সমীকরণ জানি, V2 সমান আমরা জানি V1 1 প্লাস গামা টি। তাহলে V1 এর মান কত? V1 এর মান 1000 বলবো, 1 প্লাস গামার মান হলো 3.6 × 10⁻⁻5। এবার দেখো না T2 - T1 বিয়োগ করলে কত হবে? এখানে করে নাও T2 - T1 মানে 100 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা করলে কত হবে? এটা আমরা বলবো 70 ডিগ্রি। এটা বলবো 70 ডিগ্রি। তাহলে ইন্টু আমরা কত? 70 বলবো, হয়ে গেল। টুর মানটা আসবে 1002.52। তাহলে অন্তিম আয়তন এটা হবে 1002.52 সেমি কিউব। এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো 4.4, একটি আলোকরশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখা হচ্ছে চ্যুতির মান ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাসে। তাহলে 45 পেজ, দেখে নাও 45 পেজ উত্তর। তোমরা এটা প্রত্যেকটা পেজে আছে, 2025 পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট।
পেজ নাম্বার 45। অবতল, দেখো পরেরটা, অবতল দর্পণ দ্বারা কিভাবে বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। দেখো অবতল দর্পণ দ্বারা দেখো বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব, এই ছবিটা আঁকবে, ব্যাখ্যা করে দেবে। তাহলে এই উত্তরটা এখান থেকে শুরু হবে, ছবিটা আঁকবে, এখানে শেষ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। পেজ নাম্বার 40 তোমরা পেয়ে যাবে। হাইপারমেট্রোপিয়া ত্রুটি প্রতিকার চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। হাইপারমেট্রোপিয়া, দেখে নাও, হাইপারমেট্রোপিয়া মানে দীর্ঘদৃষ্টি। তাহলে সংজ্ঞাটা লিখবে, কারণটা কি, ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। প্রতিকার কি, উত্তল লেন্স ব্যবহার করতে হবে, ছবিটি এঁকে দেবে। তাহলে পেজ নাম্বার 54 আমরা পেয়ে যাব। তারপর দেখো দেখে নাও 4.6 দেখে নাও, তড়িৎচালক বল আর রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 12 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো। 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে প্রবাহ মাত্রা 0.25 অ্যাম্পিয়ার হলো। এবং আর এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি IR প্লাস IR, তাহলে এটা হলো I মানে প্রবাহ মাত্রা I এর মান কত, প্রথমটায় দেখো 0.5, তাহলে 0.5 এটা হলো, আর কত রোধ 12, তাহলে ইন্টু 12 প্লাস I মানে 0.5, 8টা বার হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমার সমান আমরা কি বলবো, দ্বিতীয় ক্ষেত্রে সমান, এখানে আমরা বলবো কারেন্টটা হলো, দ্বিতীয় ক্ষেত্রে কারেন্টটা হলো 0.25, আর 8টা হলো 25, আর আইটা 0.25, আর 8টা লেখা হলো। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। দেখো এটা সমান, তাহলে এখান থেকে আমরা সমান পেয়ে যাব 6 প্লাস 0.5, আর এখান থেকে সমান পেয়ে যাব এটা হলো 6.25 প্লাস 0.25, আর এবার দেখো দুটো সমান করব, দেখে নাও, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমাধান করছি, দেখে নাও। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমি দুটো সমান করছি, তাহলে 6 প্লাস 0.5, আর এটা 6.25 0.25, আর দেখে নাও, তাহলে এটা দেখে নাও, তাহলে 0.5 আর মাইনাস 0.25, আর এটা হলো 6.25 মাইনাস 6, এটা হলো 0.25, আর এটা হবে বিয়োগ করলে কত হবে 0.25, তাহলে এখান থেকে আর এর মানটা পেয়ে যাব 0.25, এটা হলো 0.25, এটা 1 হয়ে গেল, তাহলে আর এর মানটা আমরা 1 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা বলবো অভ্যন্তরীণ রোধের মানটা পেয়ে গেলাম, সেটা হলো 1 ওহম।
এবারে ই সমান আমরা সমীকরণ 1 নম্বর থেকে ই সমান আমরা জানি 6 প্লাস 0.5 আর, তাহলে এখান থেকে ই সমান আমরা বলবো 6 প্লাস 0.5 আর এর মান 1, তাহলে এখান থেকে বলবো ই সমান আমরা বলবো 6 প্লাস 0.5, তাহলে এখানে ই এর মানটা পেয়ে গেলাম 6.5। অতএব তড়িৎচালক বল এটা আমরা বলবো 6.5 ভোল্ট। দেখো একটা অথবার প্রশ্ন আছে, সমান রোধ দুটো পরিবাহীর মধ্য দিয়ে একই সময় তড়িৎ প্রবাহমাত্রা পাঠালে একটিতে উৎপন্ন তাপ অপরটির নগুণ হবে। তাহলে বলছে পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত কত হবে, দেখে নাও। H=I²RT/J, এটা ওহম সূত্র থেকে আমরা পাই। একটিতে উৎপন্ন তাপ অপরটির নগুণ, তাহলে আমি এখান থেকে বলতে পারবো H=I²। তাহলে প্রথম ক্ষেত্রে H1 = I1², দ্বিতীয় ক্ষেত্রে H2 = I2। তাহলে H1/H2 এটা করলে কত হবে, I1²/I2² আমরা বলবো। দেখো বলা আছে একটিতে উৎপন্ন তাপ অপরটির নগুণ, তাহলে অপরটির অপরটির নগুণ, তাহলে এখানে আমি বসাচ্ছি। তাহলে অপরটি যদি, তাহলে এখানে দেখো H2 হবে, তাহলে অপরটির H2 হয়, তাহলে প্রথমটা কত হবে, 9H2 হবে। তাহলে এখানে আমরা বলবো I1²/I2²। এটা কেটে গেলে দেখো আমরা 9/1, তাহলে H1²/H2²। এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে H1/H2 আমরা পেয়ে যাব 3/1, তাহলে H1:H2 আমরা বলবো 3:1। এটা অ্যান্সার হয়ে গেল। দেখে নাও ইলেকট্রিক মোটরে কোন শক্তি। ইলেকট্রিক মোটরে আমরা বলবো তড়িৎ থেকে যান্ত্রিক। ইলেকট্রিক মোটরে আমরা তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি পাই। তারপর দেখো গৃহস্থলীর লাইনে বাতি, পাখা, রেফ্রিজারেটর সমান্তরাল সমবায় থাকে কেন? মনে রাখবে সমান্তরাল সমবায় থাকলে ভোল্টেজ ড্রপ কম হয়। ভোল্টেজ ড্রপ কম হওয়ার জন্যে সমস্ত যন্ত্রপাতিগুলো যথেষ্ট উপযুক্ত কার্যক্ষম হয়, কাজ করতে সক্ষম হয়। তারপর দেখে নাও তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো। তেজস্ক্রিয়তা দেখে নাও যে ধর্মের জন্য কিছু উচ্চ ভর বিশিষ্ট মৌল স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে এবং নতুন পরমাণুতে পরিণত হয়, তাকে আমরা বলবো তেজস্ক্রিয়তা বলবো। এটা পেজ নাম্বার 89-এ পাবো। সূর্যের শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন, এটা বলবো নিউক্লিয় সংযোজন। তারপর দেখো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। এখানে এটা আমরা 102 পেজে দেখো পেয়ে যাবো। তড়িৎ ঋণাত্মকতা 102 পেজে আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 102-এ। LICBB এইগুলো আমাকে এখানে সাজাতে বলছে ঊর্ধ্বক্রম অনুসারে। নাও দেখো ক্রম দেখো LIBBCN এগুলো আছে, তাহলে অ্যান্সার পেয়ে যাব পেজ নাম্বার 102 আমরা পেয়ে যাব। এটা পেজ নাম্বার 102 আমরা পেয়ে যাব। তারপর দেখো আধুনিক পর্যায় সূত্র লিখতে বলছেন। আধুনিক পর্যায় সূত্র দেখে নাও মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা আমরা 98 পেজে পাবো।
আর্গন সাধারণত কোন শ্রেণী কোন পর্যায়ে বসানো যুক্তিযুক্ত এবং কেন? যেখানে আর্গন, দেখো আর্গন কোন পর্যায়ে, দেখো আর্গন পর্যায় হলো 18 নম্বর শ্রেণী, আর পর্যায়ে আমরা বলবো আর্গন পর্যায় হলো 3 নম্বর, তাই 3 নম্বর পর্যায় এবং 18 নম্বর শ্রেণীতে বসানো উচিত। তারপর চলে এসো, সেটা হলো অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণে বিশুদ্ধ কপার তৈরিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবে, দেখে নাও। আমরা এখানে এটা 116 পেয়ে যাবো, সব উত্তরটা পেয়ে যাবো। এখানে সব উত্তরটা 100, এখানে পুরোটা আমরা লিখে দেবো, পুরো টোটাল সব উত্তর হয়ে যাবে। তাহলে এটা আমরা পেজ নাম্বার 116-এ টোটাল অ্যান্সারটা পেয়ে যাব। পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির রাসায়নিক দ্রব্য পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির রাসায়নিক দ্রব্য নীতি এবং সমীকরণ শুষ্করণ লিখতে বলছে। সালফাইড নীতি, শর্ত, সমীকরণ, শুষ্ককরণ, দেখো সব কিছু পেয়ে যাব পেজ নাম্বার 122-এ পেয়ে যাব। এবং শুষ্করণ করা যায় না, মানে H2S প্রস্তুতিতে আমরা H2S উপর ব্যবহার করতে পারি না, কেন সেটা কারণটা লেখা আছে, তোমরা 122 পেজে উত্তরগুলো পেয়ে যাবে। তারপর দেখো অলিয়াম কি, দেখো অলিয়াম বলতে SO3-কে ঠান্ডা করে কক্ষণ্ডভর্তি স্তম্ভের মধ্যে 98% H2 শোষণ করলে অলিয়াম উৎপন্ন হয়। অলিয়াম সংকেত হলো H2SO7, নম্বর 127। তারপর দেখো C2H4O2 সংকেত বিশিষ্ট জৈব যৌগে আচার সংরক্ষণে যৌগটি ইথানলের সঙ্গে বিক্রিয়া করে মিষ্টি গন্ধ উৎপন্ন করলো। A ও B শনাক্ত করতে বলছে, AB যৌগের সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে বলছে, B যৌগ পুনরায় কীভাবে তৈরি করে লিখতে বলছে। এটা আমরা দেখো CH3COOH, এটা আমরা অ্যাসিটিক অ্যাসিড বলবো, তার সঙ্গে ইথানল মানে ইথাইল অ্যালকোহল বিক্রিয়া করছে, এই যে সুমিষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে সেটা হলো S4, এই S4টার নাম হলো CH3COOCH2CH3, এটা সুমিষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। A ও Bকে শনাক্ত করা হলো, A ও B যৌগ উৎপন্ন হওয়ার সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে বলেছে, বিক্রিয়া লেখা হলো 48-এ, এটা আমরা পেয়ে যাব 147 আমরা পেয়ে যাব। বা তুমি সহায়িকা যদি দেখো সহায়িকা দেখো পরিষ্কার দেখে নাও, এই বিক্রিয়াটা লিখলেও হয়ে যাবে। তারপর দেখো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো, সোডিয়াম বাইকার্বনেট, দেখে নাও সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া, দেখে নাও সোডিয়াম বাইকার্বনেট, এইটা দেখে নাও সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করলে তাহলে দেখে নাও সোডিয়াম অ্যাসিটেট কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হচ্ছে, এটা পেজ নাম্বার 147-এ পেয়ে যাব। তারপর দেখো সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, এটা আমরা পেজ নাম্বার 147-এ পেয়ে যাব। সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, দেখো সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহল দেখে নাও, দেখো ইথাইল অ্যালকোহলের সোডিয়াম বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, তাহলে দেখে নাও সাধারণ তাপমাত্রায় ধাতব সোডিয়ামের উপর দিয়ে এটা হলো ইথাইল অ্যালকোহল বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, CH2OH প্লাস Na, এটা হলো CH3CH2ONA উৎপন্ন, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, এটাও 147 পেজ আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 147। গঞ্জ গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।